আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা বিগত তিনটা ক্লাস করেছি। প্রথম ক্লাসে এইচটিএমএল দেখেছিলাম এবং সেকেন্ড এবং থার্ড ক্লাসে সিএসএস এর অনেকগুলো প্রপার্টি দেখেছি। আজকে আমরা সিএসএস এর আরো কিছু প্রপার্টি দেখব, যেগুলো আমাদের রেগুলারলি কাজ করার জন্য প্রয়োজন হবে। তো এগুলো দেখানোর মাধ্যমে সিএসএস এর পার্ট আজকে এখানেই শেষ করব, আজকের ক্লাসে। এবং শেষ মানে একদম শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না, সিএসএস এর অসংখ্য প্রপার্টি আছে। সেগুলোর মধ্যে দেখে ফ্রিকুয়েন্টলি যেগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে দেখাবো। এছাড়াও যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, তখন আরো প্র্যাকটিক্যাল দেখবো। এখনো তো আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি, তারপরেও আরো বেশি প্র্যাকটিক্যাল ইউজ কেস দেখবো যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে শুরু করব। নেক্সট উইক থেকে আমরা ইনশাল্লাহ শুরু করে দেব। হয়তো আপনাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো লাভলো ভাই ফ্রি হয়ে সেগুলো কমপ্লিট করার পরে আমরা নেক্সট উইকে ক্লাস শুরু করে দেবো ওয়ার্ডপ্রেসের উপরে। ওয়ার্ডপ্রেসের উপর যখন ক্লাস নেব তখন আমরা আরো সিএসএস লিখব, আরো নতুন নতুন প্রপার্টি শিখব। তখন হবে কি, আমরা এখন যেমন করতেছি কোড লিখতেছি, তারপরে কি কাজ করতেছে সেটা, মানে কোডের ভাষা অর্থাৎ সিএসএস এর ভাষায় আমরা শিখতেছি। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের ভাষায় শিখবো। ওয়ার্ডপ্রেসের ভাষায় শিখলে আরো অনেক বেশি ইজি হয়ে যাবে আপনাদের জন্য শেখার। তো আমরা শুরু করি। তো শুরু করার আগে আমি জাস্ট একটা জিনিস দেখাবো। যখন আপনারা ওয়ার্ডপ্রেসটা শেখা শেষ করবেন, মার্কেট প্লেসে মুভ করবেন, মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হবে। আমার অ্যাকাউন্টে একটা ইনভাইটেশন আসছে, তো সেটা আমি দেখাবো কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন স্টার্ট হয়, সেটাও আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি খুব একটা শর্ট সময়ের মধ্যে। এটা হচ্ছে আমার ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। আমি যেটা করি, একটা ক্লায়েন্টের সাথে ম্যাক্সিমাম 1 থেকে 2টা অর্ডার ফাইবারে কমপ্লিট করি, তারপর সেই ক্লায়েন্টকে বাইরে নিয়ে চলে আসি। বাইরে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমি যদি ফাইবারেই ক্লায়েন্টের সাথে সারা জীবন কাজ করি, সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে এই এই প্রত্যেকটা অর্ডারের জন্য ক্লায়েন্টের কিছু এক্সট্রা খরচ থাকে এবং আমার নিজের থেকেও 20% কেটে নেবে। মনে করেন যে আমি একটা $100 যদি প্রজেক্ট পাই, সেক্ষেত্রে 20% ফাইবার কেটে নিবে আমার কাছ থেকে অটোমেটিক্যালি। আর এই $100 অর্ডার প্লেস করার জন্য ক্লায়েন্টকেও এক্সট্রা কিছু চার্জ প্রোভাইড করতে হয়। যেমন এটা ডিপেন্ড করে কোন কান্ট্রি থেকে করতেছে। আবার অনেক সময় ক্লায়েন্টের অ্যাকাউন্ট আবার বিভিন্ন ধরনের হয়, প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়, ফ্রি অ্যাকাউন্ট হয়, বিজনেস অ্যাকাউন্ট হয়। তো এগুলোতে আবার ভিন্ন ভিন্ন ধরনের ফি কাটে। যেমন রিসেন্টলি রিসেন্টলি আমি যদি দেখাই, ফাইবার থেকে যদি দেখাই, রিসেন্টলি একটা অর্ডার কমপ্লিট হয়েছে। এই এই অর্ডারটা $90 একটা অর্ডার ছিল। এটাতে জাস্ট গত ক্লাসে আমি আপনাদের সাথে ক্লাস করেছিলাম যে কাজটা নেওয়ার পরে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গিয়েছে ক্লায়েন্ট, ফ্রিল্যান্সারটা। সেটা কমপ্লিট করার জন্য, এটা ছিল $90 প্রজেক্ট। জাস্ট আমার কয়েক ঘন্টা কাজ করা লেগেছিল, ডিজাইন ফিক্সিং নিয়ে আর কি। তো এইটাতে আমি $90 কাজ করেছি, সেটাতে 5 স্টার রেটিং পেয়েছি। এখানে দেখেন সবই ম্যাক্সিমাম 5 স্টার। এটা এই ক্লায়েন্টটা মানে লিখছে ভালো, বাট হচ্ছে সে সিস্টেমটা বোঝে নাই বিধায় 4 স্টার দিয়ে ফেলছে। বাট সবগুলোই 5 স্টার রিভিউ, আরো অনেক আছে রিভিউ। এখানে এই $90 মধ্যে আমার যেটা হয়েছে যে আমি পেয়েছি মাত্র $72, $72। এই ক্লায়েন্ট এসেছিল, ক্লায়েন্টটা সরাসরি আমাকে মেসেজ করেছিল। ফাইবারে ক্লায়েন্ট দুইভাবে আমাদের কাছে রিচ করতে পারে। একটা হচ্ছে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারে, আর একটা হচ্ছে যে ফাইবারে ইনভাইটেশন পাঠাইতে পারে। যেমন হচ্ছে যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। কিছু কিছু প্রোফাইল লক থাকে, লক থাকার ফলে কি হয় যে আমরা সরাসরি তার সাথে কথা বলতে পারি না। কথা বলার জন্য আগে তাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে হয়, তারপর আমরা তাকে মেসেজ করতে পারি। তো ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট সিস্টেমটা, এখানেও এরকম একটা সিস্টেম আছে যে সিস্টেমে এটাকে বলে ইনভাইটেশন। ফাইবার ফেসবুকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে হচ্ছে ইনভাইটেশন। তো ইনভাইটেশন আসলে সেই ইনভাইটেশন থেকে আমরা কি করতে পারি, রিপ্লাই করতে পারি। ইনভাইটেশনে ক্লায়েন্ট বলে দেয়, আমি এখনো দেখি নাই যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কি চাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কি চাচ্ছে, এই যে এইটা। 19 ঘন্টা আগে আর কি সে ইনভাইট করেছিল, আর আমার কাছে এসেছে এটা কতক্ষণ আগে, আমার কাছে এসেছে 2 ঘন্টা আগে। আমি দেখি না এখনো। তো এইখানে সে ক্লায়েন্ট কি ওয়ার্ডপ্রেস ইউজার ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট।
ওয়ার্ডপ্রেস ইউজারের যে ড্যাশবোর্ড সেটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছে। তো এটার ভিতরে কি আছে চলুন আমরা দেখি। যেটা ওপেন করি, এখান থেকে আমরা ব্রিফ দেখতে পারতেছি, মানে এই প্রজেক্ট সম্পর্কে কিছু বলে দিয়েছে। এটা হচ্ছে প্রজেক্টের টাইটেলটা, এবং 19 ঘন্টা আগে সে পোস্ট করেছিল, বাট এটা পেন্ডিং থাকে। পোস্ট করলেই সরাসরি পাবলিশ হয়ে যায় না। এটা পোস্ট করার পরে দেখেন 2 ঘন্টা আগে এটা অ্যাপ্রুভ হয়েছে, তারপর আমাদের কাছে এসেছে 11 জন অলরেডি রিপ্লাই করেছে। যেভাবে আমি করবো, এই যে এখান থেকে আমি ক্রিয়েট অফার বা তাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি। এখানে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $200। টাইম লাইন ইমিডিয়েট ডেলিভারি। ইমিডিয়েট ডেলিভারি মানে যে আজকে এখন ডেলিভার করতে হবে ব্যাপারটা এমন না, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল বা অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটাতে ওয়েবসাইটের ফিচার কি কি চাচ্ছে, ফর্ম, অ্যানালিটিক্স, মেম্বারশিপ, এইটা ক্লায়েন্ট বুঝে বা না বুঝে সিলেক্ট করে থাকে। এটা দেখে আমাদের এই অনুযায়ী বাজেট নিয়ে কথা বলতে হবে ব্যাপারটা এমন না, বা ডেডলাইন নিয়ে কথা বলতে হবে বা ফিচার নিয়ে কথা বলতে হবে ব্যাপারটা এমন না। সে প্রজেক্টে যে গোল দিয়েছে এবং হচ্ছে সে যে রিকোয়ারমেন্ট দিয়েছে, হ্যাঁ, এইগুলোর উপর বেস করে আমাদেরকে রিপ্লাই করতে হবে। যে এখানে বলছে ক্রিয়েট এ ইউজার ড্যাশবোর্ড সিস্টেম অন ওয়ার্ডপ্রেস ফর ট্র্যাকিং পার্সোনাল গ্রোথ অ্যান্ড হ্যাবিটস। সো ইউজারের জন্য একটা ড্যাশবোর্ড বানাইতে হবে, যেখানে ওই ইউজারের পার্সোনাল গ্রোথ কেমন বা হ্যাবিটস কি কি সেসব বিষয়গুলো ট্র্যাক করতে হবে। তো এটা করার জন্য সে কি বলছে, ডেভেলপ এ ইউজার ড্যাশবোর্ড সিস্টেম অন ওয়ার্ডপ্রেস ইন্সপায়ার্ড বাই দ্য হ্যাবিট ট্র্যাকার স্প্রেডশিট। সো এই যে হ্যাবিট ট্র্যাকার স্প্রেডশিট, এটা আমার জানাই না এটা কি জিনিস। তো হ্যাবিট ট্র্যাকার স্প্রেডশিট কি জিনিস সেটা কপি করব। কপি করার পরে এখানে এসে আমি পেস্ট করব। এখানে পেস্ট করলে আমি এই যে দেখেন হ্যাবিট ট্র্যাকার স্প্রেডশিট, যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, দেখি ওয়ার্ডপ্রেসের জন্য কিছু আছে কিনা। ফর ওয়ার্ডপ্রেস, দেখি এটার মধ্যে কিছু আছে কিনা। এরকম কিছুই নাই। হ্যাবিট ট্র্যাকার স্প্রেডশিট বলতে ওয়ার্ডপ্রেসে কিছুই নাই, জাস্ট একটা টেমপ্লেট বা সামথিং, এমন কিছু যে যেটাতে হ্যাবিট ট্র্যাক করা যায়। ওকে, তারপর ইমপ্লিমেন্ট রিপিটেবল অ্যাসেসমেন্ট ফর্ম ফর ইউজার টু কমপ্লিট অ্যান্ড সেভ অ্যাসেসমেন্ট। তার মানে ফর্ম রিলেটেড ব্যাপার লাগবে, ভিজুয়াল ড্যাশবোর্ড লাগবে, প্রোগ্রেস, তারপর টাইম, চার্ট দিয়ে দেখাইতে হবে। চার্টের জন্য ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন আছে, প্লাগইন সম্পর্কে আমরা এখনো জানি নাই, জানবো আস্তে আস্তে। তারপরে ট্র্যাকার, ট্র্যাক আপডেট হ্যাবিট, তারপরে এক্সারসাইজ ট্র্যাকার বানাইতে হবে, হ্যাঁ। তারপরে সব ডেটাগুলো ব্যাকএন্ডে সেভ করতে হবে। প্লিজ রিভিউ দ্য অ্যাটাচড স্প্রেডশিট ফর ডিজায়ার্ড স্ট্রাকচার। স্প্রেডশিটটা কিন্তু অ্যাটাচ করে নাই বলেছে, বাট অ্যাটাচ করে নাই। আর এটা দেখলাম রিকোয়ারমেন্ট কি কি। তারপর দেখবো যে ক্লায়েন্ট কে, কোন দেশ থেকে আসছে। সো ক্লায়েন্টে আসবো, আসার পরে এটা আয়ারল্যান্ডের ক্লায়েন্ট। ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা যেটা করি, ইন্ডিয়ান ক্লায়েন্ট, তারপরে নাইজেরিয়ার ক্লায়েন্ট, এই এই দুই কান্ট্রি, ইন্ডিয়ান আর নাইজেরিয়ান। ইন্ডিয়ানদের অ্যাভয়েড করি, এরা একদমই চিপ রেট প্রোভাইড করে, আর নাইজেরিয়ানরা ম্যাক্সিমাম স্ক্যামার। সো এখন দেখলাম এই আয়ারল্যান্ড, সো কান্ট্রি নিয়ে প্রবলেম নাই। আর রিভিউ পাইছে সে 115টা। তার মানে রিভিউ দুভাবে দেওয়া যায়। আমরা ফ্রিল্যান্সার বায়ারকে রিভিউ দিতে পারি, এবং বায়ার আমাদের ফ্রিল্যান্সারকে রিভিউ দিতে পারে, ঠিক আছে। সো এই যে বায়ারটা রিভিউ অনেক আছে, তার মানে এটা অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছে। আর দেখেন ওভারঅল রিভিউ রেটিং হচ্ছে 5/5, তার মানে খুবই ভালো একটা ক্লায়েন্ট, এর সাথে কথা বলা যায়। কিন্তু এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে, এই রিকোয়ারমেন্ট গুলোর জন্য কি নাই, রিকোয়ারমেন্ট গুলোর জন্য বিল্ড ইন সলিউশন ওয়ার্ডপ্রেসে নাই, অ্যাজ ফার আই নো ওয়ার্ডপ্রেসে নাই। তো ওয়ার্ডপ্রেসে যেহেতু নাই, সেহেতু এটা করা যাবে না এমন না, করা যাবে, বিভিন্ন প্লাগইন দিয়ে কাস্টম ভাবে করতে হবে। তো এটা করার জন্য এখন এই ক্লায়েন্টকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, অথবা সরাসরি আমরা অফার ক্রিয়েট করতে পারি। অফার ক্রিয়েট করলে প্রবলেম যেটা হবে, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি চায় এখনো ক্লিয়ার না। সো আমরা এখানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, যে আগে আমার সম্পর্কে বলে দিই। Can create your custom website to track user habits, progress, and save the data to the user table in table or
is our account. I have some questions. If possible, please set a schedule to discuss on Zoom if you prefer, or if you are not comfortable on Zoom meeting, I can write text. Please let me know who's suitable for you. এইভাবে দেখেন আমি কিন্তু ক্লায়েন্টকে একটা কোশ্চিন থ্রো করে দিলাম, কারণ এই ক্লায়েন্ট যখন এটা দেখবে, দেখার পরে ক্লায়েন্ট কিন্তু রিপ্লাই করতে বাধ্য হবে যদি সে অলরেডি কাউকে হায়ার না করে থাকে। ঠিক আছে, তো আমি এটা সেন্ড করে দিয়েছি ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টরা দেখবে, ক্লায়েন্ট দেখার পরে আমাকে যখন রিপ্লাই করবে তখন আমি এটা নিয়ে তার সাথে হয়তো জুমে মিট করব অথবা মেসেজ করব। জুমে মিট করলে যে সুবিধাটা হয়, জুমে মিট করলে আর কোনো মানে ক্লায়েন্টটা হারানোর আর কোনো পসিবিলিটি থাকে না, 99% চান্স থাকে অর্ডারে কনভার্ট হওয়ার জন্য। কারণ ক্লায়েন্ট যখন আপনার সাথে আসছে, মেসেজে আমরা যখন একটা কথা বলি তখন আমার যে অনুভূতিটা বা আমার যে কনফিডেন্সটা, এটা কিন্তু আমি ক্লায়েন্টকে বুঝাইতে পারবো না। আর যখনই আমি ক্লায়েন্টের সাথে জুম মিটিং এ যাব, ক্যামেরা অন করে কথা বলবো, তখন আমার কথার যে টোনটা, সেটা শুনেই সে বুঝতে পারবে যে আমি আসলে কনফিডেন্ট কিনা। আর হচ্ছে জুমে যেতে সাধারণত সবাই কমফোর্টেবল ফিল করে না। ক্লায়েন্টের কাছ ক্লায়েন্ট সব সময় কমফোর্টেবল, বাট ফ্রিল্যান্সাররা সবসময় কমফোর্টেবল না, কারণ ক্লায়েন্ট কি প্রশ্ন করে বসবে, কি উত্তর দেবে, এই ব্যাপারগুলো নিয়ে একটু কনফিউজ থাকে। কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নাই। যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, সবকিছু যে আপনার জানা থাকবে ব্যাপারটা এমন না, এবং ক্লায়েন্ট এক্সপেক্টও করে না যে সবকিছুর উত্তর আপনি ইনস্ট্যান্টলি দেবেন। কিন্তু ক্লায়েন্টের কাছে আপনাকে আমার নার্ভাস হওয়া যাবে না। ক্লায়েন্ট একটা জিনিস বলছে, সেটা কিভাবে সলিউশন দিবেন, আপনি একটা সলিউশন জানা থাকলে আইডিয়া করে একটা বলে দিলেন। যদি জানা না থাকে তাহলে ক্লায়েন্টকে বলেন যে হচ্ছে আমার একটু এই বিষয় নিয়ে আগে কখনো কাজ করিনি, এটা নিয়ে আমার একটু রিসার্চ করার প্রয়োজন, রিসার্চ করে তোমাকে আপডেট দেবো। এটা ক্লায়েন্ট অনেক বেশি হ্যাপি হয় যে তার প্রজেক্ট নিয়ে আপনি অনেক বেশি সিরিয়াস, আপনি সময় দিয়ে রিসার্চ করতেছেন। তো এইরকম ব্যাপারগুলো, তো আমি ট্রাই করলাম একটু মার্কেট প্লেস দেখানোর জন্য, যে যখন আপনারা এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তারপরে যখন মার্কেট প্লেসে যাবেন কিভাবে কাজ করতে হবে সেগুলো সম্পর্কে একটু প্র্যাকটিক্যাল ধারণা থাকলো আপনাদের। তো চলেন এবার আমরা আমাদের ক্লাসের টপিকে মুভ করি। আমরা যেখানে ছিলাম গতদিন যে পর্যন্ত ক্লাস করেছিলাম, এখানেই ছিলাম আমরা। আমরা এখানেই ছিলাম ক্লাস 3, তাই না? আজকে হচ্ছে আমাদের ক্লাস 4। ক্লাস 4-এ আমরা যে টপিকগুলো দেখবো, ক্লাস 4-এর জন্য আমরা আলাদা একটা ফাইল নেব, এইচটিএমএল ফাইল, class4.html, এবং আরেকটা ফাইল নেব class4.css। দুইটা ফাইল নিয়ে নিলাম। সো এইচটিএমএল গুলো আমার আর দরকার নাই অন্য ক্লাসের। এইচটিএমএল আমরা মার্কআপটা নিয়ে আসবো কিভাবে, এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, এক্সক্লেমেটরি সাইন দেওয়ার পর এন্টার অথবা ট্যাব প্রেস করব। আমার চলে আসলো, এখান থেকে টাইটেল দিয়ে দেব ক্লাস 4। এখানে সিএসএস শিখতেছি আমরা, এখন লিংক আপ করাইতে হবে। সিএসএস লিংক ক্লোন সিএসএস, এখানে আমাদের ক্লাস 4-এ যে সিএসএস ফাইলটা সেটার নাম দিয়ে দিতে হবে। এই যে এখানে দিতে হবে class4.css, class4.css। তো এখানে আমি একটা ট্যাগ লিখি, আর এখানে লিখি h1 ট্যাগ, হেডিং 1। আরেকটা ট্যাগ আমরা শিখেছিলাম, মিউট রাখি সবাই। আরেকটা আরেকটা ট্যাগ শিখি, নতুন ট্যাগ, সেটা হচ্ছে বাটন। এটা আমাদের অনেক সময় প্রয়োজন হবে, যেমন BUTTON। এই বাটন মানে হলো বাটনের লেখা থাকলো ক্লিক মি। ঠিক আছে, এই যে বাটন ট্যাগটা লিখলাম, এই দুটো ট্যাগ লিখলাম, চলে আমরা আউটপুটে যাই। আউটপুটে যাওয়ার জন্য আউটপুট ওপেন করি আমরা। এই যে আমাদের চলে আসবে হেডিং 1 আর ক্লিক মি। ক্লিক করলে কিছুই হচ্ছে না।
এই যে হেডিং ট্যাগটা লিখলাম, এই ক্লিক মি লিখলাম, এটা চলে না, একটু স্টাইল করি আমরা। স্টাইল করার জন্য আগে ওটা থেকে একটা ক্লাস দিয়ে আসি আমরা, চলে এখানে একটা ক্লাস দিই। ক্লাসের নাম দিই ক্লাস বিটিএন দিলাম আর কি। ঠিক আছে, এই বিটিএন দিলাম। এই বিটিএনটাকে ক্লাসকে সিলেক্ট করতে হবে ডট দিয়ে সিএসএস এর মধ্যে, এবং এখানে আমরা দিয়ে দিলাম। আমরা গতদিন যেগুলো শিখেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, তো আমরা চলেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়েই যাই। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে হচ্ছে ব্রাউন দিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্রাউন দিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, এই যে ব্রাউন কালার চলে এসেছে, ভালো দেখা যাচ্ছে। চলেন এটাকে আমরা ফিক্স করি, একটু সুন্দর করি। ব্রাউন কালার দেওয়ার পরে এই ব্রাউন কালার খুব একটা ভালো লাগছে না, যেমন হচ্ছে আমরা অন্য কালার দিই, চলে এটা ব্লু ভায়োলেট দিলাম। এরপরে লেখাটা একটু বড় করতে হলে কি করতে হবে, কোন প্রপার্টি ইউজ করতে হবে বলেন আমাকে, মনে ফন্ট আছে সাইজ। আপনাদের? ফন্ট সাইজ, পারফেক্ট, ফন্ট সাইজ দিয়ে দিলাম আমরা 20 পিক্সেল, অনেকটা বড় হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই সি এবং এম, এই দুইটা হচ্ছে ক্যাপিটাল লেটার করব, কিভাবে করতে পারি? টেক্সট এইটার জন্য, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দিব ট্রান্স ক্যাপিটালাইজ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাহলে কিন্তু আমাদের যে ক্যাপিটালাইজ হয়ে গেল। এরপর লেখার কালারটা হোয়াইট করতে চাচ্ছি, কিভাবে করব, কি প্রপার্টি দিব? এটা কি টেক্সট ডেকোরেশনে আসবে নাকি? এটা হবে কালার, জাস্ট কালার, কালার দিয়ে জি। দিব আমরা হোয়াইট। দেখেন হয়ে গেছে। এখন এটা যদি আমি, জুম করি, এটা যদি জুম করে দেখেন তো, এই যে একটা আলাদা বর্ডার আছে না, দেখেন তো, বর্ডার শিখছিলাম লাস্ট ক্লাসে আমরা। জি। এই বর্ডারটা আমরা চাচ্ছি কি বর্ডারটা অন্য কালার হবে, বর্ডারটা মনে করেন যে ব্লু কালার হবে। তাহলে বর্ডারটা চেঞ্জ করতে হলে যেটা করতে হবে, বর্ডার লেখা নিয়ম হচ্ছে বর্ডার চারদিকে দিতে চাচ্ছি, বর্ডার 1 পিক্সেল, বর্ডারের স্টাইল হচ্ছে সলিড, আমরা দিতে চাচ্ছি কি রেড, রেড দিয়ে দিলাম। এই যে কর্নার গুলো আমরা একটু রাউন্ড করতে চাচ্ছি, তাহলে কোন প্রপার্টি দিতে হবে? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস সুমন দিয়ে ভাই, দিলাম। একটা প্রশ্ন করবো কি? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, এই বর্ডারটা তো আমরা দেই নাই, এটা অটোমেটিক পাইলো? হ্যাঁ, এটা অটোমেটিক পেল। আপনার হচ্ছে বাটন, তারপরে যেমন ওই যে আমরা ফর্মের ইনপুট শিখেছিলাম, এই জি। দুইটা ট্যাগে সাধারণত বাই ডিফল্টই বর্ডার পাই। ঠিক আছে, জি। ওকে। সো আমরা বর্ডারটা চেঞ্জ করে দিলাম, বর্ডার কালারটা চেঞ্জ করে দিলাম, আমাদের একটা সুন্দর একটা স্টাইল কিন্তু হয়ে গেল। এটা আমরা সেভ করব কোথায়? আমরা সেভ করব সিএসএস ফাইলের মধ্যে। তো এই যে সিএসএস ফাইলে যে সিএসএস ছিল সেটা আমরা রিপ্লেস করে দিলাম, সেভ করে দিলাম। এখন এই যে আমরা সেভ করে দিলাম, সেভ করার পরে যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে বাটনটা, এই বাটনটা আমি চাচ্ছি যখন আমি এখানে মাউস নিব তখন ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক হয়ে যাবে। যখন মাউস নিব ব্যাকগ্রাউন্ডের কালারটা এইভাবে, যখন এই দেখেন আমি যদি নিয়ে আসি আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে, সেক্ষেত্রে হয়তো এরকম দেওয়া আছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে না, এটাতে দেখেন যেন বাই ডিফল্ট কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, যখন মাউস নিচ্ছি তখন একটা কালার আসতেছে, তাই না? জি। এবং বর্ডারটা জি। চলে যাচ্ছে। এই ইফেক্টটা আমরা আনবো, এই যে এখানেও কালার চেঞ্জ হচ্ছে, এই যে এই ইফেক্টটা আমরা আনবো এখানে। এই ইফেক্ট আনার জন্য এই যে যে সিলেক্টটা আমরা করেছি, এই যে মাউস নিচ্ছি এটাকে বলা হয় হভার, কোনো একটা কিছুর উপর মাউস নিচ্ছি সেটাকে বলা হয় হভার। তো এই বাটনের উপর আমাদেরকে দিতে হবে হভার, হভার করতে হবে। তো এটার উপর হভার আমরা কিভাবে করতে পারি? হভার করার জন্য যে সিলেক্টরটা ছিল বাটন, এইটাতে দিতে হবে ক্লোন। ক্লোন দেওয়ার পরে দেখেন, ক্লোন দেওয়ার পর যখন আমি ভিজুয়াল স্টুডিও কোডে আছি তখন দেখেন অনেক কিছু লেখার অপশন আসছে, এগুলো সবগুলোই কিন্তু কি সিএসএস এর প্রপার্টি, বিভিন্ন প্রপার্টি। এটা আমাদের এত জানা লাগবে না। এই যেমন আমাদের বিফোর আফটার নিয়ে কাজ করা লাগে, বিফোর আফটার এখন দেখবো না, আমরা ওয়ার্ড পেজে মুভ করবো তখন দেখবো। তারপরে বিফোর আফটার নিয়ে কাজ করতে গেলে আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করা হয়ে যাবে।
এরকম আরো অনেক কিছু আছে, অনেক অনেক অনেক। তো আমরা যেটা নিয়ে কাজ করবো এখন সেটা হচ্ছে হোভার। HOVER, হোভার। এই হভারের মধ্যে, এখন এই যে হভারের মধ্যে এইগুলো সব আমরা চেঞ্জ করে ফেলতে পারবে। এইখানে যা যা প্রপার্টি দিব, ব্যাকগ্রাউন্ডের কালার এখন ব্লু ভায়োলেট আছে, আমি চাচ্ছি কি ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি ব্ল্যাক। এইটা কিন্তু এমনিতে দেখা যাবে না, এই ব্ল্যাক কালারটা এমনিতে দেখা যাবে না। কখন দেখা যাবে? যখন ওই বাটনের উপর, এই বাটনের উপর মাউস নিয়ে আপনি যখন হভার করবেন। তো চলেন দেখি, আমরা মাউস নিয়ে হভার করি। এই এখানে রিলোড করে নিলাম, এই দেখেন যখন হভার করতেছি তখন কি চেঞ্জ হচ্ছে কালারটা? জি তাহলে মাউস নিলে, কোনো একটা এলিমেন্টের উপর যখন মাউস নিচ্ছেন সেটাকে বলা হয় হভার। হভারের সময় কি স্টাইল দেখা যাবে, আপনি সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। যত সিএসএস প্রপার্টি শিখতেছেন সবকিছু হভারের মধ্যে আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো হভারের মধ্যে যখনই দিচ্ছি তখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, and যখন হভার করব তখন এই ফন্টের সাইজটা হয়ে যাবে 25 পিক্সেল, এখন আছে কত? 20 পিক্সেল। এই যে ফন্ট সাইজটা আছে 25 পিক্সেল করে ফেলবো, সমস্যা নাই, আপনি পারবেন। ফন্ট সাইজ 25 পিক্সেল। তো আমরা আসি, চলেন এখানে আসি, রিলোড করি। এই দেখেন যখন হোভার করতেছি ফন্ট সাইজ বড় হচ্ছে, দেখতে জি পাচ্ছেন? ফন্ট সাইজ বড় হচ্ছে। যখন হোভার করব তখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা মানে এই যে বর্ডারটা চলে যাবে, বর্ডার থাকবে না। ঠিক আছে? বর্ডারটা থাকবে না। বর্ডারটা যদি না রাখতে চাই তাহলে আমরা কি করতে পারি? বর্ডার নান করে দিতে পারি, তাহলে বর্ডারটা চলে যাবে। ঠিক আছে, এবার আসি আমরা, রিলোড করে নিলাম। এই দেখেন যখন আমি হোভার করতেছি তখন বর্ডারটা চলে যাচ্ছে। বর্ডার কি আর আছে? নাই। তবে খেয়াল রাখতে হবে যে এইভাবে হোভারের সময় বর্ডার দিবেন বা উঠিয়ে দিবেন, এমনিতে বর্ডার থাকবে বা থাকবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হয়, যদি এখানে নিচে অনেক কন্টেন্ট থাকে, চলেন আমরা নিচে আরো কিছু লাগাই, প্র্যাকটিক্যাল জিনিসগুলো একটু শিখি। যেমন পি লরেম 500, এইখানে যখন এই দেখেন আমি যখন হোভার করতেছি ফন্ট সাইজটা বড় করতেছি, বিধায় কি হচ্ছে, এই যে এই নিচের এই কন্টেন্টটা নাচানাচি করতেছে না? দেখতে পাচ্ছেন? জি এই যে নাচানাচি করতেছে, এটা কিন্তু একটা প্রবলেম। ক্লায়েন্ট যদি এরকম পায় তাহলে ক্লায়েন্ট বলবে যে এই জায়গায় একটা প্রবলেম আছে। তো এই জন্য আমাদেরকে কি করা যাবে না, এইভাবে সাইজ ছোট বড় এইভাবে করা যাবে না। আর এগুলো প্রয়োজন হয় না এইভাবে বড় করার। ঠিক আছে, বড় করে এইভাবে প্রয়োজন হয় না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো এই ফন্ট সাইজ এভাবে বড় করার প্রয়োজন হয় না। কিন্তু একটা জিনিস প্রয়োজন হয় আমাদের, বর্ডার নিয়ে। আমি যদি আসি, এই বর্ডারের ব্যাপারটা লাগাই, দেখুন আমার ওয়েবসাইটে দেখেন, আমার ওয়েবসাইটটাতে দেখেন, কোনো কন্টেন্ট কি নাচানাচি করতেছে? যখন ওভার করতেছি বর্ডার চলে যাচ্ছে, কোনো নাচানাচি আছে? নাই কিন্তু। এইখানে নাচানাচি করতেছে, এখানে তো জাস্ট বর্ডার নিচ্ছি। এইটার সমাধান কিভাবে করতে হবে? দেখেন আপনার যেটা আছে সেটা হচ্ছে যে আপনার বাই ডিফল্ট বর্ডার আছে ডিফল্ট অবস্থায়, কিন্তু হোভারে আপনি বর্ডার চাচ্ছেন না। বর্ডার চাচ্ছেন না কি কারণে? এই ব্ল্যাক কালারটা করতে চাচ্ছেন। ঠিক আছে, ব্ল্যাক কালারটা করতে চাচ্ছেন। আপনি যেটা করতে পারেন, এই বর্ডার নান না দিয়ে যেটা করতে পারেন যে বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। ট্রান্সপারেন্ট করে দিলে যেটা হবে, ও জায়গাটা কিন্তু ঠিকই থাকবে। এই দেখেন আমি যদি আসি, ও জায়গাটা এবার কিন্তু আর নাচানাচি করতেছে না। দেখতে পাচ্ছেন? নাচানাচি করতে না, বর্ডারটা ঠিকই আছে কিন্তু কালারটা ট্রান্সপারেন্ট করে দিয়েছি যেন দেখা যাচ্ছে না। আমরা চাইলে ট্রান্সপারেন্ট করে দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডে যে কালার আসতেছে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসতেছে আমরা সেই কালারটা করে দিতে পারি। যেমন আমার ব্যাকগ্রাউন্ডে আমার যে কালারটা আছে কি ব্ল্যাক কালার আছে, তাহলে আমি এখানে ব্ল্যাক করে দিতে পারি, এটা ব্ল্যাক করে দিতে পারি। তাহলে যে কি কি হবে, আর কন্টেন্ট কোনো কিছু নাচানাচি করবে না। এই দেখেন কালার চেঞ্জ হচ্ছে, আর কোনো নাচানাচি করতেছে না। এইভাবে আর কি আমাদেরকে একটু অন্যভাবে গিয়ে সমাধান করতে হয় অনেক সময়, কারণ কন্টেন্টটা যখন আপনি মাউস নিয়ে হোভার করতেছেন নাচানাচি করলে সেটা খারাপ দেখা যায়। ওকে, তো আমরা যেটা শিখলাম এখন সেটা হচ্ছে যে আমরা হোভার দিতে পারি। কোন মাউস নেওয়ার পর কোন একটা স্টাইল আসবে সেটা করার জন্য আমাকে দিতে হবে হোভার। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, যে এই যে ফন্টের সাইজ, আমি আর একটা প্রপার্টি শিখাবো বিধায় ফন্ট সাইজটা নিয়ে আসতেছি। ফন্টের সাইজ যখন বড় হচ্ছে, যখন বড় হচ্ছে হুট করে বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে না এত হুট করে হবে না। আমার এখানে দেখেন, আমি যদি ওয়েবসাইটে আসি,
এই কালারটা চেঞ্জ হইতে একটু সময় লাগতেছে, একটা ছোট্ট একটা অ্যানিমেশন হচ্ছে। এই যে অ্যানিমেশনটা, এটা আমরা কিভাবে দিতে পারি? অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে দিতে হবে, এই দেখ, কাকে দিতে হবে, হোভারের মধ্যে না কিন্তু, মেইন যেখানে যে সিলেক্টরটা আছে সেখানে দিতে হবে। এখানে কি দিতে হবে? দিতে হবে ট্রানজিশন। মানে ট্রানজিশন মানে কি? পরিবর্তন করা, একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, বা একটা জিনিস থেকে আরেকটা জিনিসে তৈরি চেঞ্জ করা। তো হোভার করলে তো আমরা চেঞ্জ করি, এই জন্য দিতে হবে ট্রানজিশন। ট্রানজিশন দিতে হবে, এখানে লিখে দিবেন অল। অল মানে কি? অল দিলে যেটা হবে, আমি যে সবগুলোতে, ধরেন যে এর মধ্যে যত প্রপার্টি লিখবেন সবগুলোতেই আমি ট্রানজিশন দিচ্ছি। বাট আপনি চান যে না, এগুলো ইনস্ট্যান্টলি পরিবর্তন হয়ে যাবে, কিন্তু বর্ডারটা আস্তে আস্তে হবে, তাহলে জাস্ট এখানে আপনি বর্ডার লিখতে পারেন, এভাবে বর্ডার লিখতে পারেন। বাট সাধারণত আমরা সবগুলো একসাথে দিই, এই জন্য লিখবো অল। এরপরে একটা স্পেস দিব, একটা স্পেস দেওয়ার পরে এখানে দিয়ে দিব কত সেকেন্ড নিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, যেমন আমি দিতে যাচ্ছি 2 সেকেন্ড। আরেকটা স্পেস দিব, এখানে দিয়ে দিব হচ্ছে স্টাইলটা। ঠিক আছে, এটা হচ্ছে ইজ ইন। আর এটা সব থেকে বেশি দিই, ইজ ইন আউট দিলে যেটা হবে, আস্তে করে শুরু হবে অ্যানিমেশনটা এবং আস্তে করে শেষ হয়ে যাবে। ইজ ইন দিলে যেটা হবে, সেটা হচ্ছে যে অ্যানিমেশনটা আস্তে করে শুরু হবে কিন্তু শেষ হওয়ার সময় হুট করে শেষ হয়ে যাবে। আর আউট দিলে যেটা হবে, আউট দিলে, ইজ ইন আউট যদি দেন, সেটা যেটা হবে, অ্যানিমেশনটা হুট করে শুরু হবে কিন্তু আস্তে করে শেষ হয়ে যাবে। তো এই ইজ ইন আউট এটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো এটা দিলাম আমি এখানে 0.2 সেকেন্ড দিয়ে দিলাম, না দিয়ে আমি দিলাম যে 4 সেকেন্ড, যেন একটু আপনারা দেখতে পারেন যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। চলেন আমরা দেখি। এবার রিফ্রেশ করলাম, একটু রিফ্রেশ করতে হবে। এই দেখেন, আমি যখন মাউসটা নিচ্ছি 4 সেকেন্ড ধরে অ্যানিমেশন হচ্ছে না, বড় হচ্ছে 4 সেকেন্ড নিয়ে। দেখতে পাচ্ছেন? আবার দেখেন, একদম 4 সেকেন্ড নিয়ে ছোট হচ্ছে। এই ডিউরেশনটা হচ্ছে 4 সেকেন্ড। এইভাবে আমরা ট্রানজিশনের মাধ্যমে অ্যানিমেশন দিতে পারি। তো এখানে সাধারণত 0.2 সেকেন্ড বা 0.3 সেকেন্ড এরকমই সাধারণত ব্যবহার করা হয়, কারণ একজন ইউজার তো আর মাউস নিয়ে বসে থাকবে না অ্যানিমেশন দেখার জন্য, এত সময় তো আর ইউজারের নাই। বাট এই একটা অ্যানিমেশন দিতে হবে আমাদেরকে, এই জন্য 0.2 সেকেন্ড বা অনেক সময় 0.1 সেকেন্ড। সেকেন্ড বলতে জাস্ট এজ দিব আমরা। এই দেখেন, আমরা যদি রিফ্রেশ করি, এই দেখেন, এই দেখেন, আগের থেকে কিন্তু একটু অ্যানিমেট হয়ে আসতেছে, এই যে অ্যানিমেট হয়ে আসতেছে এইভাবে। তো এইভাবে আমরা অ্যানিমেশন দিতে পারি। অ্যানিমেশনটা কি বুঝতে পারলেন সবাই? জি, বুঝতে পারছি ভাই। বর্ডার 1 পিক্সেল, সলিড, ব্ল্যাক দিয়ে রাখলাম। তো এইভাবে আমরা অ্যানিমেশন দিতে পারি। এই যে, এই যে সুন্দর একটা অ্যানিমেশন হয়ে কাজ করতে। আরেকটা জিনিস দেখেন, আমি যখন এই মাউসের এখানে মাউস নিচ্ছি, তখন মাউসের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? দেখেন তো, হ্যান্ড হয়ে যাচ্ছে না? বাট এইখানে নিলে কিন্তু হচ্ছে না, এখানে হচ্ছে না। এই মাউসের স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই, মাউসের স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে যেটা করব, এখানে আসব, এই যে যে সিএসএস লিখছিলাম, হভার না, এমনিতেই লিখে দিব আমরা কার্সর। এটাকে বলে মাউসের কার্সর। কার্সর দিতে পারবে, দেখেন কার্সর আমরা বিভিন্ন রকম কার্সর দিতে পারি। এই দেখেন, কার্সর আমি দিয়ে দিলাম, এই যে, এই দেখেন, দেখছেন অন্যরকম একটা স্টাইল চলে আসলে, এই অটো কার্সর। কার্সর এই যে কপি দিতে পারে, এই দেখেন কপির স্টাইল চলে আসতেছে, এই দেখেন, এই দেখেন বিভিন্ন স্টাইল আছে। এটা হচ্ছে ডিফল্ট। তারপর এই দেখেন একটা আসতেছে, এই দেখেন আরেকটা, দেখছেন? এরকম বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন স্টাইল। আমাদের দরকার কি? পয়েন্টার। কার্সর দিয়ে দেবো, পয়েন্টার, পয়েন্টার দিলে ওই দেখেন ওই যে হ্যান্ডের ওইটা হয়ে যাচ্ছে। এটা আমরা এখন আবার লিখবো, আমি এখানে এখানে এসে লিখে দিব কার্সর পয়েন্টার। এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি যে কি কি আছে। হ্যাঁ, তো এই যে এখানে কি কি ভ্যালু আছে, এটা আমার এখন দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আপনারা যেটা প্রেস করবেন, কন্ট্রোল এবং শিফট একসাথে প্রেস করবেন, কন্ট্রোল এবং শিফট প্রেস করলে এটার যত ভ্যালু আছে সবগুলো চলে আসবে এখানে। এটাই যে যে যত ভ্যালু আছে সব এখানে চলে আসলো। এই যে আমি পয়েন্টার নিব, পয়েন্টার এখানে জাস্ট এন্টার প্রেস করব। এইভাবে আর কি আপনারা কোন প্রপার্টির আরো কি কি ভ্যালু আছে সেটাও আস্তে আস্তে দেখতে পারবেন, কারণ সবগুলো মনে রাখা পসিবল না। ঠিক আছে? So, এইভাবে আমরা তাহলে শিখলাম, আরেকটা আরেকটা ভ্যালু কি শিখলাম?
পয়েন্টার, কার্সর পয়েন্টার। এখন আমরা আরো কিছু ট্যাগ শিখবো, সেই ট্যাগের উপর বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করব। যেমন আমরা কিছু ট্যাগ যদি লিখি, এখানে যদি আমরা আসি, যেমন হচ্ছে বি ট্যাগ শিখছিলাম আমরা, তাই না, লেখা মোটা করার জন্য, বি বা বোল্ড ট্যাগ। তারপরে শিখছিলাম আমরা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগে হ্যাশ লিঙ্ক দিয়ে রাখলাম, না ডেড লিঙ্ক আর কি, হ্যাশ দেওয়া মানে ডেড লিঙ্ক। অ্যাঙ্কর ট্যাগ। তারপরে স্প্যান ট্যাগ শিখি নাই মনে হয়, স্প্যান দেখি নাই। স্প্যান, স্প্যান, এই ট্যাগ গুলো আমি কেন শেখাচ্ছি একটু পরে বুঝতে পারবেন, হ্যাঁ। স্প্যান ট্যাগ, এগুলা এইগুলা এখন এইগুলো লেখার ফলে কি হচ্ছে দেখেন, এইগুলো সবগুলো পাশাপাশি চলে আসছে না, দেখতে পারছেন, এক লাইনে চলে আসছে না, সবগুলো এক লাইনে চলে আসতেছে। এইটা ছাড়াও আরো যেমন আছে হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ, ইমেজের ইমেজ নিয়ে আবার অনেকে আপনারা কনফিউজ যে ইমেজ কিভাবে কাজ করে। দেখেন, আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট হয়তো ইমেজ আপনাকে দিয়ে দিবে, সেই ইমেজটা আপনি কি করবেন, আপনি যে কোনো একটা লিঙ্ক পেয়ে যাবেন ইমেজের, এই ইমেজটা আমি ইউজ করতে চাচ্ছি, তাহলে এই ইমেজের উপর মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে বিভিন্ন কিছু, সেভ ইমেজ, এটা আপনার কম্পিউটারে সেভ করার জন্য, মানে ডাউনলোড করার জন্য। কপি ইমেজ, এটা আপনার কপি হবে, সব জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন না। কপি ইমেজ অ্যাড্রেস, আমাদের এটা লাগবে, ঠিক আছে। এই কপি ইমেজ অ্যাড্রেস করলাম, মানে ইমেজের অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এইবার গিয়ে ইমেজের যে সোর্স অ্যাট্রিবিউট আছে এখানে জাস্ট দিয়ে দিব আমরা, সোর্স অ্যাট্রিবিউট। এটার মধ্যে দিয়ে দিলে এই ইমেজটা দেখা যাবে। এখানে আরেকটা নতুন অ্যাট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি, অল্ট। এই অল্টের ফুল মিনিং হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সট মানে কি, যদি ইমেজ কখনো শো না করে, দেখা না যায়, মনে করেন যে ইমেজের এই লিঙ্কটা ভুল, ইমেজ দেখা যাচ্ছে না, তখন আপনার এই লেখাটা শো করবে। দিলাম এই যে আমার নাম লিখে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি যাই ওয়েবসাইটে যাই, এই যে আমাদের ওয়েবসাইটে আসলাম, এই যে ইমেজটা দেখা যাচ্ছে, তাই না, ইমেজটা দেখা যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে। বাট দেখেন সবকিছু একই লাইনে চলে আসছে, একই লাইনে কিন্তু চলে আসছে। এখন আমি ইচ্ছা করে এই ইমেজটার লিঙ্কটা ভুল করে দিই, লাস্ট থেকে জি উঠাই দিলাম। আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, দেখেন ওই ইমেজটা কি আর দেখা যাচ্ছে, ইমেজটা দেখা যাচ্ছে না। ওই যে অল্টের মধ্যে যে ভ্যালুটা দিয়ে দিছিলাম, এই দেখেন সেই অল্টের ভ্যালুটা আমার এখন দেখা যাচ্ছে, কারণ কি ওই ইমেজটা, এই ইমেজের লিঙ্কটা ব্রোকেন, বিধায় এই অল্টের মধ্যে আছে, মানে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যা আছে সেটা দেখা যাচ্ছে। And এই ট্যাগ গুলো দেখানোর মানে হচ্ছে দেখেন, এই ট্যাগ গুলো সবগুলো একই লাইনে চলে আসতেছে, ইন লাইনে হয়ে যাচ্ছে, ইন লাইন মানে একই লাইন, একই লাইনে সবগুলো চলে আসতেছে। কিন্তু এট দ্য সেম টাইম আমি যদি একটা পি ট্যাগ নিই, দিস ইজ পি ট্যাগ, তারপরে H3 নিলাম, হেডিং 3 ট্যাগ, তারপর আরেকটা শিখেছিলাম আমরা ডিপ ট্যাগ, দিস ইজ ডিপ ট্যাগ। এদের ট্যাগ গুলো শিখতেছি, এগুলো দেখেন এক একটা এক এক লাইনে চলে যাচ্ছে। এটা কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আপনার ইনলাইন, মানে ওর যতটুকু জায়গা দরকার ততটুকু সে দখল করবে। আর কিছু কিছু ট্যাগ আছে জন্মসূত্রে, ওগুলো কি, ওটা হচ্ছে ব্লক ট্যাগ, মানে ও যতটুকু জায়গায় লাগুক না কেন পুরো লাইনটা দখল করে ফেলে। এই দেখেন এগুলো পুরো লাইন দখল করছে না, এটা দেখেন, এই ডিপ ট্যাগ ও লাগছে এই পর্যন্ত, কিন্তু দেখেন ও পুরাপুরি এই লাইনটা দখল করে ফেলছে, এই জন্য এটাকে বলে ব্লক ট্যাগ, ডিসপ্লে ব্লক ট্যাগ। আর এটাও দেখেন সে পুরোপুরি জায়গা দখল করে নিয়েছে, এই জন্য এটাও ডিসপ্লে ব্লক ট্যাগ। কিন্তু এইগুলা দেখেন, এই যে যে বি ট্যাগটা, এটাও যতটুকু জায়গা নিয়েছে এই যে অতটুকু জায়গা দখল করছে, এই জন্য ডিসপ্লে ইনলাইন ট্যাগ। যেমন এ ট্যাগটাও ডিসপ্লে ইনলাইন, স্প্যানটাও ডিসপ্লে ইনলাইন, ইমেজ ট্যাগটাও ডিসপ্লে ইনলাইন, তারপরে বাটনটাও ডিসপ্লে ইনলাইন। এগুলো মুখস্থ করার কিন্তু দরকার নাই, যে কোনটা ডিসপ্লে ইনলাইন কোনটা ডিসপ্লে ব্লক, মুখস্থ করার দরকার নাই। যখনই আপনি ওটার মধ্যে কোনো টেক্সট দিচ্ছেন, ব্রাউজারে দেখতেছেন, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি ডিসপ্লে ইনলাইন ট্যাগ নাকি ডিসপ্লে ব্লক ট্যাগ, ওখান থেকে ক্লিয়ার হতে যাচ্ছে। এবার প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আপনার কাছে এমনিতে অটোমেটিক তখন মাথায় ক্যাচ করবে যে ও এটা তো ডিসপ্লে ইনলাইন ট্যাগ, ঠিক আছে।
এছাড়া আরো ডিসপ্লে ইনলাইন ট্যাগ আছে, যেমন হচ্ছে ওই যে ফর্মের মধ্যে যে ইনপুট দেখছিলাম আমরা, ইনপুটটাও ডিসপ্লে ইনলাইন ট্যাগ। ওকে, সো এই যে ট্যাগ গুলো, এগুলো দেখা, এই ডিসপ্লেটা বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি যদি এই বিট্যাগকে বিট্যাগকে আমি কি করি, বিট্যাগকে ব্যাকগ্রাউন্ড দিই, এই যে বিট্যাগকে যদি ব্যাকগ্রাউন্ড দিই, এখন আর কোনো ক্লাস বা আইডি দিয়ে ধরতেছি না, কারণ আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আইডি কেন নিতে হয়, ক্লাস কেন নিতে হয়, সেটা তো ক্লিয়ার। এই জন্য আমি আর ওগুলো নিচ্ছি না। এখন বিট্যাগের মধ্যে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড ব্লু। ব্যাকগ্রাউন্ড ব্লু যখন দিলাম তখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমি তো ট্যাগ চেঞ্জ করতে পারবো না। আমি বারবার বলতেছি আপনাদেরকে, ওয়ার্ডপ্রেস নিয়ে যখন কাজ করবেন তখন আপনারা কিন্তু এই এইচটিএমএলটাকে এডিট করতে পারবেন না। এইচটিএমএল অলওয়েজ অটোমেটিক্যালি আসবে। স্টাইল পরিবর্তন করার জন্য আপনি মাঝে মধ্যে সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারবেন। সো এই যে বিট একটা ডিসপ্লে ইনলাইন, একে যদি আমি এখন একটু প্যাডিং দিতে চাই, প্যাডিং দিতে গেলে প্রবলেম হবে। প্যাডিং দিতে গেলে কি প্রবলেম, প্যাডিং দিলাম চারদিকে 40 পিক্সেল। চারদিকে যখন 40 পিক্সেল দিলাম, দেখেন এই এই বি ট্যাগটা এই পি ট্যাগের গায়ের উপর উঠে গেছে না, দেখেন তো উঠে পড়ছে। জি। এই বি ট্যাগটা কি এই যে পি ট্যাগের এরিয়া থেকে গিয়েছে, আপনাকে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, বি বি ট্যাগের এরিয়া কোনটা, বি ট্যাগের পি ট্যাগের এরিয়া কোনটা, পি ট্যাগের এরিয়া যে এই পর্যন্ত এতখানিক, মানে এই যে এদিকে আরো আছে। আর বাট এই দেখেন আবার বি ট্যাগটা কি করছে, বি ট্যাগটা দেখেন ওই পি ট্যাগের এরিয়াতে চলে গিয়েছে। এটা যাওয়ার কারণটা হচ্ছে যে যেগুলো ডিসপ্লে ইনলাইন ট্যাগ, এগুলোর উপর প্যাডিং মার্জিন পারফেক্টলি কাজ করে না, পারফেক্টলি কাজ করে না। কিন্তু এগুলোতে আমাদেরকে কাজ করাইতে হবে। আমার যে রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, এটা ও যতটুকু জায়গা ততটুকুই দখল করবে, কিন্তু প্যাডিংও কাজ করতে হবে। বুঝেন ব্যাপারটা? এই যেগুলো ডিসপ্লে ইনলাইন ট্যাগ, ওর যতটুকু জায়গা দরকার কন্টেন্টের জন্য ও ততটুকুই দখল করবে, কিন্তু প্যাডিং মার্জিন পারফেক্টলি কাজ করতে হবে। তখন আমাদেরকে এটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। ডিসপ্লে কিভাবে চেঞ্জ করব? ডিসপ্লে চেঞ্জ করলে ডিসপ্লে যে প্রপার্টিটা রয়েছে ডিসপ্লে, এটাকে আমরা দিয়ে দিব ইনলাইন। আছেই তো, এ তো আগে থেকে ইনলাইন, একে করে দিব ইনলাইন ব্লক, ইনলাইন ড্যাশ ব্লক। এইবার দেখেন ইনলাইন ব্লক আমি যখনই দিলাম, এখন কি আর এইটা এই বি ট্যাগ কি কোনোভাবে পি ট্যাগের উপর গেছে, দেখেন তো? এখন কিন্তু আর নাই, না। এখন আর নাই। তো ডিসপ্লে ইনলাইন যেগুলো, সেগুলোর প্রবলেম হচ্ছে প্যাডিং মার্জিন পারফেক্টলি কাজ করে না। তো প্যাডিং মার্জিন পারফেক্টলি কাজ করানোর জন্য আমাকে যেটা করতে হবে, ইনলাইন থেকে কি ইনলাইন ব্লক করে ফেলতে হবে। ব্লক করলে কিন্তু আবার কি হবে, আমরা চাইলে একটা ট্যাগকে ইনলাইন থেকে ব্লকে নিতে পারি, ব্লক থেকে আবার ইনলাইন করতে পারি, সব চেঞ্জ করতে পারি সিএসএস এর মাধ্যমে। কিন্তু একে আমরা ব্লক করবো না। আমরা যদি ব্লক করে দিই, ডিসপ্লে যদি জাস্ট ব্লক করে দিই, একে ব্লক করে দিই, তাহলে এ একাই দেখেন একটা নতুন লাইন নিয়ে নিচ্ছে। কিন্তু এটা তো আমার উদ্দেশ্য না, অনেক সময় প্রয়োজন হবে। সো ডিসপ্লের ভ্যালু কি কি শিখলাম তাহলে আমরা, ডিসপ্লের ভ্যালু, ব্লক, ইনলাইন ব্লক আর ইনলাইন, তিনটা শিখলাম আমরা। এই যদি কখনো কোনো একটা ট্যাগ দেখা যাচ্ছে অল্প একটু জায়গা দখল করছে, কিন্তু আমার পুরো জায়গা দখল করে নেওয়া দরকার, সেক্ষেত্রে ডিসপ্লে ব্লক দিয়ে দিব, তাহলে পুরো জায়গা সে দখল করে নেবে। ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, আমি বললাম কি প্যাডিং মার্জিন কাজ করে না। এখন এই একে আমি সেন্টার করতে চাচ্ছি, এই যে বি ট্যাগ বা বোল্ড ট্যাগ, এটা একদম মাঝ বরাবর আনতে চাচ্ছি। তো কোন একটা লেখাকে মাঝে নিতে চাইলে সিএসএস প্রপার্টি কোনটা বলেন তো? টেক্সটকে সেন্টারে নেওয়ার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার। বাট এ কি কোনোভাবে সেন্টারে গিয়েছে? সেন্টারে কি গেছে নাকি যায়নি? সেন্টারে গেছে তো। সেন্টারে গেছে। কিভাবে গেছে? ওর যে এরিয়া, সেই এরিয়ার সেন্টার হয়েছে। কিন্তু আমার জি। উদ্দেশ্য হচ্ছে আমার এই স্ক্রিনের সেন্টারে নেওয়া। স্ক্রিনের সেন্টারে কিন্তু এভাবে যাবে না। স্ক্রিনের সেন্টারে নিতে হইলে কি হতে হবে, ডিসপ্লে ব্লক হইলে সে পুরো জায়গা পাচ্ছে, তখন স্ক্রিনের সেন্টারে চলে গিয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টারে নিতে পারি। এ হচ্ছে বিষয়। সো আমরা ডিসপ্লে কি করতে পারি, ব্লক, ইনলাইন ব্লক আর ইনলাইন, তিনটা শিখলাম। এই যে এই হেডিং ট্যাগটাকে আমরা হেডিংকে ধরি, হেডিং এ একটা ব্যাকগ্রাউন্ড দিই।
এই যে গ্রিন একটা ব্যাগ, গ্রে গ্রে হয়ে গেল, গ্রিন দিয়ে দিলাম, গ্রিন দিয়ে দিলাম। একে চাচ্ছি যে এর যতটুকু জায়গা ঠিক ততটুকুই দখল করবে, যতটুকু জায়গা সে ততটুকুই দখল করবে। তো ওইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন দিতে হবে। বাট ইনলাইন দিলে প্রবলেম একটা, যে প্যাডিং মার্জিন কাজ করে না। তো আমাদেরকে দিতে হবে এই জন্য ইনলাইন ব্লক। দেখেন ও যতটুকু জায়গা ঠিক ততটুকুই সে দখল করেছে। এর পরেরটাতেও ডিপটাকে যদি আমরা দিয়ে দিই তাহলে দেখবেন এটা দুইটা পাশাপাশি বসে যাবে। ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, এই দেখেন এবার দুইটা পাশাপাশি চলে এসেছে। তো পাশাপাশি আনতে চাইলে আমরা এভাবে ডিসপ্লে পরিবর্তন করে পাশাপাশি আমরা রাখতে পারি। এইভাবে আর কি পরিবর্তন করা যায় ডিসপ্লের ব্যাপারটা। সো ডিসপ্লেতে, তাহলে আমরা ডিসপ্লেতে কি কি শিখলাম আমি একটু এখানে লিখে দিই। ডিসপ্লেতে আমরা ব্যবহার করতে পারি ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক, এইগুলা। এই ব্লক আর ইনলাইন দুইটা বাই ডিফল্ট থাকে, কিছু টাকা থাকে ইনলাইন, কিছু টাকা থাকে ব্লক। ইনলাইন আমরা একদমই রাখবো না, বা যদি ইনলাইন রাখতে হয় তাহলে ইনলাইন ব্লক করে দিব। আর কোনো একটা ট্যাগকে যদি ব্লক করতে চাই ব্লক দিয়ে দিব। এইভাবে আর কি আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে। So, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি গতদিন বলেছিলাম যে এরকম তিনটা বক্স বানাবো আমরা, পাশাপাশি তিনটা বক্স রাখবো, তিনটা বক্স। একটা বক্স রাখার জন্য এগুলো সবকিছু আমাদেরকে, এগুলো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিপ ট্যাগে মুড়াই দিতে হবে। এই এই সেম জিনিসটা, এই আইকনটা এখন আমরা বানাবো না, এবং এই টেক্সট দিয়ে দিয়ে এই জিনিসটা আমরা বানানোর ট্রাই করবো। চলেন বানানোর জন্য যেটা করতে হবে, এইগুলো আমি এখানে করলাম, বিআর দিয়ে দিলাম, কিছু বিআর দিয়ে দিলাম যেন একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায়। এরপরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সবগুলো আগে আমাদেরকে প্ল্যান করতে হবে, এই সবগুলো সবগুলো একটা বক্সের মধ্যে রাখতে হবে, সবগুলো একটা বক্সের মধ্যে রাখতে হবে। তারপরে এটা একটা বক্স, এই পুরোটা একটা বক্স, এই বক্সের মধ্যে এটা একটা বক্সের আইটেম, এটা একটা বক্সের আইটেম, এটা একটা বক্সের আইটেম, তিনটা বক্স। একটা বড় বক্সের মধ্যে ছোট ছোট তিনটা বক্স আছে। সো এই একটা বড় বক্সটা বানায় নি। এখানে দিলাম যে যে হচ্ছে ক্লাস লেখার জন্য নিতে হয় কি, ডট বড় বক্স। ওকে, বড় বক্সের মধ্যে আমরা দিয়ে দেবো ছোট বক্স। ঠিক আছে, বড় বক্সের মধ্যে ছোট বক্স দিয়ে দিলাম। ছোট বক্সের ছোট বক্স কয়টা হবে, তিনটা। সো আমি এটা কি করলাম, শিফট এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্ট যে কিটা আছে এই দুইটা একসাথে প্রেস করে, অ্যারো যে সাইন আছে, অ্যারো কিবোর্ডে দেখেন ওই যে লেফট রাইট টপ বটম অ্যারো আছে, এই যে আমার এখান থেকে দেখতে পারতেছেন কিনা আপনাকে একটু দেখিয়ে দিই, একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে এখানে, আচ্ছা ব্লার হয়ে যাচ্ছে আর কি, ব্লারটা বন্ধ করে নিই। এটা বুঝতে পারছি ইমন ভাই, এটা হচ্ছে চিহ্নগুলো বুঝতে কি পারছেন, বলে। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, গুড গুড। সো আমি যদি দেখিয়ে দিই তাহলে কি করতে হবে, অল্ট এবং শিফট প্রেস করে ধরে অ্যারো ডাউন, তাহলে কপি নিচের দিকে হবে। এটা হচ্ছে যে লাইন কপি করতে যাচ্ছেন সেই লাইনে কার্সর এভাবে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ থাকবে। তারপরে শিফট এবং অল্ট একসাথে প্রেস করে অ্যারো ডাউন, তাহলে নিচের দিকে কপি হচ্ছে। যদি অ্যারো আপ প্রেস করেন তাহলে উপরের দিকে কপি হবে। ঠিক আছে। তো আমার তিনটা বক্স দরকার, আমি কি করলাম, তিনটা বক্স রাখলাম। এই যে আমার তিনটা বক্স হয়ে গেল। এখন আমরা যদি যাই, এগুলো এখন কিচ্ছুই দেখতে পারবো না,
কিছুই দেখতে পারবো না এই কারণে যে আমার এখন ওই বক্সগুলোর মধ্যে কিছুই নাই। বক্সগুলোর মধ্যে এই দেখেন আমার বক্সগুলো কিন্তু চলে আসছে, এই যে বক্স চলে আসছে, বড় বক্স। এই বক্সগুলোর মধ্যে কিছুই নাই। ছোট বক্সে চলেন একটা স্টাইল করি আমরা। ছোট বক্সের আমরা এই ব্যাকগ্রাউন্ড কি দিই, অন্য একটা কালার দিই। ছোট বক্স ব্যাকগ্রাউন্ডে দিলাম ব্যাকগ্রাউন্ড, মনে করেন যে হচ্ছে গ্রিন। গ্রিন ব্যাকগ্রাউন্ড গ্রিন দেওয়ার পর কিছু দেখা যাচ্ছে না, কারণ এটা তো কোনো কন্টেন্টই নাই। আমি চাচ্ছি যে কোনো কন্টেন্ট আপাতত থাকবে না, এর মধ্যে কন্টেন্ট দিলে অটোমেটিক্যালি দেখা যাবে এখানে, বাট আমি চাচ্ছি যে কন্টেন্ট থাকবে না, কিন্তু এটার একটা কি থাকবে, এটার একটা হাইট থাকবে। সো হাইট দেওয়ার জন্য যেটা করবো, হাইট হাইট দিলাম মনে করেন 200 পিক্সেল। এইবার দেখেন এই যে চলে আসছে, তিনটা নিয়ে 600 পিক্সেল হয়ে গিয়েছে। ঠিক আছে, এইবার আমরা চাচ্ছি যে কর্নার গুলো রাউন্ড হবে, কর্নার গুলো রাউন্ড হবে। এখনই কিন্তু পাশাপাশি আসে না, এখন নিচে নিচে চলে আসছে, কারণ কি ডিপ টেক তো ডিসপ্লে ব্লক, এই জন্য। সো হাইট আমরা দিলাম, এবার দিলাম বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এই দেখেন কর্নার গুলো কেটে গেছে। এইবার দেখেন পার্থক্য বোঝা যাচ্ছে যে এটা একটা, এটা একটা, এটা আর একটা, তিনটা ছোট বক্স। এটা আমরা চলেন সেভ করি। সেভ করার পরে এটা আমরা সেভ করে ফেলি, এটা একটা সেভ করে ফেলে আমরা, সেভ দিয়ে দিলাম, চলে আসছে। এখন এইখানে দেখেন কন্টেন্টটা কি অবস্থায় আছে। কন্টেন্টটা এই লেফট সাইডে কিছু গ্যাপ আছে, রাইট সাইডে কিছু গ্যাপ আছে। পুরো ওয়েবসাইটের কন্টেন্টটা দেখেন তো একটা নির্দিষ্ট উইডের মধ্যে আছে না, পুরাটা একটা উইডের মধ্যে আছে। এটাকে বলা হয় কন্টেইনার। ঠিক আছে, কন্টেইনার বলা হয়। সো আমরা ওইটা কন্টেইনারের মধ্যে নিয়ে চলে আসবো। কন্টেইনার জাস্ট নামে পরিচিত, কন্টেইনার নামই হতে পারে, ব্যাপারটা এমন না, যে কোনো নামই হতে পারে। তো এই বড় বক্সটাকে আমরা ধরবো, বড় বক্সকে ধরলাম, ধরার পরে বললাম যে উইড, আমরা উইড কন্ট্রোল করতে যাচ্ছি। উইডটা দিলাম যে 80%। এই দেখেন 80% দিয়ে দিলাম। ঠিক আছে, উইড তো 80% দিয়ে দিলাম। এখন লেফটে কতটুকু গ্যাপ থাকবে, রাইটে কতটুকু গ্যাপ থাকবে, এটা আমরা কিভাবে দিতে পারি? মার্জিন লেফট আর মার্জিন রাইট, তাই না? মার্জিন লেফট 20% আর মার্জিন রাইট 20%, তাই তো? ও না, 10% করে, 10%। আর এটাও হবে 10%, তাহলে সেন্টারে আসছে, তাই না? তো এত ঝামেলা করে আমরা মার্জিন লেফট রাইট করে সেন্টার আনার কোনো প্রয়োজন নাই। সেন্টার আনার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, এটা যদি সেট করে দিই তাহলে ও এই যে যখন আমরা বিভিন্ন ডিভাইসে যাব, অটোমেটিক্যালি দেখেন অটোমেটিক্যালি সে সুন্দর করে ফিট করে নিচ্ছে। আমাদের কিন্তু নিজে থেকে ক্যালকুলেট করা লাগছে না যে কতটুকু মার্জিন হবে। ঠিক আছে, সো এই জন্য আমরা কি করব, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। এখন মার্জিনের এভাবে লেফট রাইট অটো দিয়ে দিয়ে আমরা সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে আনার পরে এটা আমরা সেভ করে দিই, এখানে দিয়ে দিলাম। আমাদের তো বক্স মাঝে চলে এসেছে, বক্সগুলো মাঝে চলে এসেছে, তাই না? আচ্ছা, প্রবলেম করতেছে আমাদের এইটা, আবার একটু রান করে নেব। হ্যাঁ, এটা কেন আসলো? আচ্ছা, এবার আসছে। So, এই যে আমাদের এখন নিচে নিচে চলে আসছে, সেন্টারে নিয়ে আসছি, নিচে নিচে চলে আসছে, বাট আমরা চাচ্ছি যে পাশাপাশি থাকবে। তো পাশাপাশি নেওয়ার জন্য আমরা যে ওই যে যে যার মধ্যে রাখছি, যার মধ্যে রাখছি তার ডিসপ্লেটা চেঞ্জ করে দেব। ডিসপ্লেতে আরেকটা প্রপার্টি শিখতেছি আমরা, ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, এই যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম আমরা। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার ফলে এগুলো কি হচ্ছে,
এগুলোর মধ্যে চলুন একটু কন্টেন্ট দেই, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। কন্টেন্ট না দিলে আরো অনেক বেশি থিসিস লেখা লাগবে। কন্টেন্ট is one, title of the box, p lorem 20. So এই জিনিসটা আমি এই এই দুইটা বক্সে দিয়ে দিব। সো দুইটা বক্সে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আসলাম এখানে। আসার পরে এই বড় বক্সকে ধরলাম, বড় বক্সকে বলে দিলাম ডিসপ্লে ফ্লেক্স। এই দেখেন ডিসপ্লে ফ্লেক্স বলার সাথে সাথে কি হইলো, পাশাপাশি সেট হয়ে গেল না? কাকে দিলাম আমরা, দেখেন ওই ভিতরে গুলাকে না। ডিসপ্লে ফ্লেক্স সবসময় ব্যবহার করতে হবে প্যারেন্টের উপর। এই যে এই ছোট বক্সগুলো কি চাইল্ড, এই বড় বক্সের চাইল্ড। তো ওই প্যারেন্টের উপর দিতে হবে সবসময়। ডিসপ্লে ফ্লেক্স যখন ইউজ করুন, ডিসপ্লে ইনলাইন শিখলাম আমরা, ডিসপ্লে ব্লক শিখলাম, ইনলাইন ব্লক শিখলাম, এইগুলো কাজ করতে হলে সরাসরি যার উপর কাজ করতে যাচ্ছে তার উপর। কিন্তু ফ্লেক্সটা ব্যবহার করতে হবে সব সময় প্যারেন্টের উপর। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম আমরা। ফ্লেক্স দেওয়াতে সবগুলো পাশাপাশি বসে গেল। এরপরে আমরা চাচ্ছি যে এইটার মধ্যে গ্যাপ থাকবে, গ্যাপ গ্যাপ থাকবে। সো গ্যাপের জন্য দিয়ে দিব জাস্ট গ্যাপ। কতটুকু গ্যাপ চাচ্ছি? 20 পিক্সেল। এই দেখেন 20 পিক্সেল গ্যাপ হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি এই যে এইটাতে রেসপন্সিভনেস চেক করতে হয়, এখানে আসি, দেখেন এইগুলো বক্সগুলো বড়, এই ওই মানে স্ক্রিন বড় হোক ছোট হোক, বক্সগুলো দেখেন পারফেক্টলি ওর সাইজটা নিজের মতো করে নিয়ে কাজ করতেছে। এইভাবে আর কি ডিসপ্লে ফ্লেক্সটা কাজ করে। গ্যাপ দেওয়ার জন্য দিয়ে দিলাম, 20 পিক্সেল গ্যাপ আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো আমি যে এটা কপি করলাম, কপি করার পরে এইটা কার উপর ছিল, বড় বক্সের উপর। সো এই যে বড় বক্সের এটা দিয়ে দিলাম। তাহলে নতুন একটা ডিসপ্লে প্রপার্টি শিখলাম, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আরো শিখলাম কি, উইডথ হাইট শিখেছি আমরা, তারপরে ওয়েট শিখেছি। হ্যাঁ, মার্জিন লেফট রাইট দুই সাইড থেকে অটো করে দিলে দুই সাইড থেকে অটো করে একদম সেন্টারে চলে আসবে যে কোনো কিছু। শুধু যে ডিপের উপরই কাজ করবে ব্যাপারটা এমন না, যে কোনো ট্যাগের উপর আপনি এভাবে মার্জিন লেফট রাইট উইড হাইট ডিসপ্লে যে কোনো কিছুর উপরেই কাজ করাইতে পারবেন। এমন না যে শুধুমাত্র ডিভের উপর কাজ করবে, যে কোনো কিছুর উপরেই কাজ করবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এইভাবে আমরা সরবরাহ করতে পারি। আমাদের রান হয়তো অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এই দেখেন, এখন এইগুলা যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই, বক্সে কি করতে পারি, বক্সে একটু প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং, চারদিকে প্যাডিং মনে করেন যে 15 পিক্সেল। তাই যে সুন্দর একটা প্যাডিং হয়ে গেল, চারদিকে প্যাডিং হয়ে গেল। এবং কালার গুলো সব হোয়াইট করে দিতে হচ্ছে, কালার হোয়াইট। এই যে হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে কালার হোয়াইট করলাম, এখন এইটাতে আরেকটু সুন্দর স্টাইল যদি করতে চাই, আমরা চাইলে হভার দিতে পারি। সেটা আপনার নিজেরা একটু প্র্যাকটিস করবেন একটা হভার প্রশ্ন দিয়ে। ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে এখানে যে কালার ব্যবহার করেন, ফন্ট কালার দেওয়া যাবে না? শুধু ফন্ট কালার হিসেবে এটা কি ব্যবহার করা যেতে পারে? ফন্ট কালার মানে এই কালারের পরিবর্তে ফন্ট কালার ব্যবহার করতে চাচ্ছেন এটা? জি। না, ফন্ট কালার বলতে কোনো কিছু নাই। ফন্ট কালার বলতে কোনো প্রপার্টি নাই। কোনো টেক্সটের কালার পরিবর্তন করতে চাইলে জাস্ট কালার। বুঝতে পারছেন? কোনো টেক্সটের কালার পরিবর্তন করতে চাইলে শুধু কালার লিখতে হবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এগুলো তো ব্যাকগ্রাউন্ড তো দিলাম, আরেকটা প্রপার্টি দেখিয়ে শেষ করে দেবো আজকে, মানে সিএসএসটা পার্টটা শেষ করব আমরা। তো আমরা যে এই ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, কালার দেওয়া শিখলাম, ব্যাকগ্রাউন্ডে তো আমাদের অনেক সময় ইমেজ ব্যবহার করা লাগে না? এই যে এই পার্টে আসে দেখেন, এখানে তো আমার একটা ইমেজ দেওয়া, এইখানে নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এই দেখেন হালকা একটা ইমেজ দেওয়া আছে। এই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, এই দেখেন। আপনাদের যদি দেখায়, আচ্ছা এটা আসছে না সামহাও। সো আমরা এইভাবে চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর কি কোথাও দেওয়া আছে আমার ওয়েবসাইটে? ওই একটাই দেওয়া আছে, বাট আমাকে প্রোটেক্ট করা আছে তো এগুলা।
এই দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, বোঝাই যাচ্ছে না, বাট এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। এই যে ইমেজ দেওয়া আছে ওই দেখেন, এই যে নিচে একটা দেখতে পারতেছেন, এটা যদি আমি সেভ করি, ধর এইটা আমাদের যাক, এই যে এটা যদি আমি সেভ করি, সেভ ইমেজ হ্যাজ, এটা যদি সেভ করি, এটা যদি ওপেন করি, এই দেখেন একটা কি ইমেজ আছে না, দেখা যাচ্ছে হালকা এখন। এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে, এই ইমেজ যদি আপনি এখানে, আমি চাচ্ছি যে এখানে যদি রিফ্রেশ করি, এই যে বক্সের ব্যাকগ্রাউন্ড গ্রিন আছে, আমি চাচ্ছি যে এই জাস্ট সেকেন্ড বক্সটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ বসাই দিব, যে কোনো ইমেজ আমরা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজটা আমরা কিন্তু বসাই দেবো এইটা। সো এই ইমেজটা যদি বসাতে চাই, এটার লিংক আমাদের লাগবে, এটা কপি করব, কপি ইমেজ অ্যাড্রেস এটা। এবার কোডের মধ্যে যাব, সেকেন্ড বক্স সবগুলো তো একই ক্লাস দেওয়া, সেকেন্ড বক্স কে ধরতে হলে কি করব, এটা আলাদা একটা ক্লাস দিয়ে নেব। এখন দেখতেছি যে আমরা একটা HTML ট্যাগের মধ্যে একাধিক ক্লাস কিভাবে দিতে হয়। আর একটা আলাদা ক্লাস দেওয়ার জন্য একটা স্পেস দিব, এখানে দিব মনে করেন যে বক্স 2, ঠিক আছে, এভাবে আমরা স্পেস দিয়ে দিয়ে একাধিক ক্লাস, যত ক্লাস আপনি দিতে পারবেন ইচ্ছা দিতে পারেন, কিন্তু আইডি কিন্তু একটাই। এখানে আইডি কিন্তু আপনি এভাবে দিতে পারবেন না, আইডি 1, আইডি 2 বা আইডি 2 এভাবে দেওয়া যায় না, আইডির ভ্যালু একটাই হবে। বাট ক্লাসের ভ্যালু আপনি চাইলে কি করতে পারবেন, মাল্টিপল দিতে পারবেন। তো আমরা এই বক্স 2 কে ধরি, বক্স 2 কে ধরবো, এই যে ডট বক্স 2, এটাতে আমরা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবে, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজে দিতে হয় ইউআরএল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে হলে ইউআরএল, ইউআরএল তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মুড়াই দিতে হবে, এর মধ্যে কোটেশন দিব, এটা সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে, এর মধ্যে আমরা ওই যে ইমেজের অ্যাড্রেসটা দিয়ে দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে, আগে তখন ইউজ করতেছিলাম ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড জাস্ট শর্ট হ্যান্ড লিখে ফেলছি, তা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ঠিক আছে। সো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম আমরা, এখন কালারের পরিবর্তে ইমেজ হবে, ইমেজ দেওয়ার জন্য আমাদেরকে ইউআরএল লিখতে হয়, ইউআরএল এর মধ্যে দিতে হয়। এখন চলেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে এসেছে, ইমেজটা কিন্তু জি। চলে এসেছে, এই সেকেন্ড বক্সে আমরা দিয়ে দিয়েছি কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই দেখেন ইমেজ দিয়ে দিয়েছি। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ইমেজটা, উম, আমি চাচ্ছি যে এই যে এখন আমরা কোনটা দেখতে পারতেছি, আমরা কিন্তু জাস্ট পাতা দেখতে পারতেছি, বাট আমি চাচ্ছি যে এই নিচের অংশ দেখবো, এই নিচের অংশ, এই রাস্তা দেখবো। তো রাস্তা কিভাবে দেখতে পারি, রাস্তা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড হাইফেন পজিশন দিয়ে দিব কি বটম। এই দেখেন যদি আমি বটম দিয়ে দিই, তাহলে নিচের দিক থেকে দেখা যাবে ব্যাকগ্রাউন্ড, আর আরেকটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড, সাইজ, এই যে কন্টেইন কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার যদি দিই, কাভার দিলে কি হবে, আর কন্টেইন, এখানে দুইটা ভ্যালু সাধারণত ব্যবহার করা হয়, একটা হচ্ছে কন্টেইন, কন্টেইন দিলে যেটা হবে যে ইমেজের যে অরিজিনাল রেশিওটা সেইটা থাকবে, আর যদি কাভার দেন সেক্ষেত্রে কি হবে, আপনার যেটার উপর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতেছেন সেইটার আপনার সেই জায়গাটুকু কাভার করার জন্য, মানে ঢাকার জন্য ইমেজটা প্রয়োজনে সে বড় করবে, বড় করে চারপাশ থেকে সে কেটে ফেলেও দিতে পারে যদি কাভার ইউজ করেন। আর কন্টেন্ট ইউজ করলে কোনো অংশ ফেলে দিবে না, সে যেটা করবে যে ওই ইমেজের রেশিও ঠিক রেখে জাস্ট যতটুকু জায়গা দখল করা যায় ততটুকু জায়গা সে দখল করবে। তো আমি কাভার দিয়ে দিলাম, এই যে কাভার দিয়ে দিলে দেখেন আমার কি হয়ে গেল, কাভার দেওয়ার ফলে এ দেখেন যদি আমি বটম দিই, তাহলে দেখেন এই দেখেন বটম, বটম থেকে চেঞ্জ হচ্ছে, এই দেখেন এটা দুইটা ভ্যালু থাকে, বটম আর সেন্টার, দুইটা ভ্যালু, ঠিক আছে। প্রথমটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর কাজ করে, আর দ্বিতীয়টা কাজ করে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর,
ঠিক আছে? এরকম আমি যদি এখান দিয়ে দিয়ে দিই টপ, তাহলে ওই যে টপ থেকে আসবে। আর বটম যদি দিই তাহলে বটম 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 দুইটা দেওয়ার থেকে একটাই দেওয়া যায়। আহা, দুইটা দেওয়ার থেকে একটাই আমরা দিতে পারি বটম। এভাবে কাভার কাভার দিয়ে দিতে পারি। সো এইটুকু আমরা যদি কপি করে নিই, এই দুইটা জিনিস, এই কয়েকটা জিনিস জানলে এনাফ। তারপরে আমরা যখন হচ্ছে ওয়ার্ডপ্রেসে মুভ করব তখন আরো প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ডে আরো প্রপার্টি আছে, যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিলে যেটা হয় যে ওই ইমেজটা, যেমন এইখানে দেখেন, আমার ওই সাইডে দেখেন, এই নিচেরটা, এইটা দেখেন নড়তেছে না, আমি স্ক্রল করলেও কিন্তু নড়তেছে না, এইটা উঠে যাচ্ছে ওর উপরে, এটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। সো এই এই জিনিসগুলো একবারে অনেক প্রপার্টি দেখা দিলে আপনাদের মনে রাখা হলো ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বা ব্যাকগ্রাউন্ডের আরো যত প্রপার্টি আছে সেগুলো আমরা ওয়ার্ডপ্রেসে গিয়ে সরাসরি দেখব। ঠিক আছে? সো এই ছিল মেবি, এগুলোই মেবি প্ল্যান করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই ছিল, একটু সামারাইজ করি কি কি দেখলাম আজকে আমরা। আজকে আমরা দেখলাম যে কি দেখেছি আমরা, হাইট কিভাবে কোন একটা ট্যাগের হাইট দিতে পারি, কোন একটা ট্যাগের উইডথ দিতে পারি, এবং সেন্টার নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ক্যালকুলেট করে সেন্টার নেওয়ার থেকে আমরা যেটা করব, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, এভাবে সেন্টার দিয়ে দিলে অটোমেটিক্যালি সেন্টার হয়ে যাবে। তারপর আমরা দেখলাম ডিসপ্লে। ডিসপ্লে আমরা অনেকগুলো ডিসপ্লে প্রপার্টি শিখেছি, যেমন ডিসপ্লে ইনলাইন শিখেছি, ডিসপ্লে ইনলাইন ব্লক শিখেছি, ডিসপ্লে ব্লক শিখেছি। ডিসপ্লে ইনলাইনের কিছু ট্যাগ, যেমন স্প্যান, বিআর, সরি স্প্যান, তারপর হচ্ছে বি ট্যাগ, ইমেজ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, এগুলো ডিসপ্লে ইনলাইন। এগুলো আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। মুখস্থ না করে জাস্ট আমরা যখনই লিখবো, লেখার পরে দেখতে পারবো যে কোনটা ডিসপ্লে ইনলাইন, কোনটা ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ইনলাইনে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে প্যাডিং মার্জিন পারফেক্টলি কাজ করে না। পারফেক্টলি কাজ করার জন্য কি করতে হবে, যদি আমরা ওই ওই কন্টেন্টটাকে যতটুকু কন্টেন্ট ততটুকুই জায়গা দখল করতে চাই তাহলে ইনলাইন ব্লক করব, আর যদি পুরা লাইনটা দখল করতে চাই তাহলে ডিসপ্লে ব্লক করে দিব। এবারে আসলে লেআউট বানানো। লেআউট বানানোর জন্য আমরা যেটা করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারি। ফ্লেক্স ইউজ করার ক্ষেত্রে সবসময় প্যারেন্টের উপর ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, এবং প্রত্যেকটা লেআউটের আইটেমের মাঝে গ্যাপ দেওয়ার জন্য আমরা গ্যাপ প্রপার্টিটা ইউজ করতে পারি, এখানে যে কোনো ভ্যালু আমরা দিতে পারি। এছাড়াও আমরা শিখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শিখেছিলাম, এতদিন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতেছিলাম, কিন্তু চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজও ব্যবহার করতে পারি। ইমেজের পজিশনটা কোথা থেকে দেখাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজটা কেমন হবে, কাভার হবে নাকি কন্টেইন হবে, সেটাও আমরা সেট করে দিতে পারি। ওকে, সো এইগুলোই আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে ওয়ার্ডপ্রেসে মুভ করার আগ পর্যন্ত। এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার সময় আপনাদের আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এই যে প্রপার্টি যেগুলো আমরা দেখালাম, এগুলো শিখলে যেটা হবে যে ওয়ার্ডপ্রেসে যখন আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন তখন বারবার দেখা লাগবে না যে মার্জিন দিলে অ্যাকচুয়ালি কি হয়, প্যাডিং দিলে কি হয়, ডিসপ্লে ইনলাইন করলে কি হয়, ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি হয়, মানে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে আর আউটপুট দেখা লাগবে না। আর যদি এগুলো না শিখে যান, যেটা হবে যে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করলে সেভ করে দেখা লাগবে, যেটাতে আপনার অনেক টাইম নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার ট্রাই করবেন এই প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করার জন্য। আর এই জিনিসগুলো আবার রিপিট করব আমরা ওয়ার্ডপ্রেসে যখন যাব, তখন এই জিনিসগুলো আবার রিপিট হবে। একই জিনিস আমরা বারবার করব, বিভিন্ন প্রজেক্টে বারবার ইমপ্লিমেন্ট করব। যখন একই জিনিস বারবার আপনাদের সামনে আসবে, এই জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য। সো এই যে চারটা ক্লাস নিলাম HTML CSS এর উপর, যাদের একদমই HTML CSS সম্পর্কে ধারণা ছিল না, তারা কি এক লাইন হলেও লিখতে পারবেন নাকি, নাকি সবই লিখতে পারবেন? পারবো ভাই, আশা করি এইটটি আচ্ছা, পার্সেন্ট হ্যাঁ। সো অনেক ভালো আপনারা, শিখছি ভাই। আচ্ছা, সো এগুলো প্র্যাকটিস করেন। আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে ওয়ার্ডপ্রেসে মুভ করব। ওয়ার্ডপ্রেস মুভ করলে লাইফ অনেক বেশি ইজি, কমফোর্টেবল আর এনজয়েবল হয়ে যাবে ওয়ার্ডপ্রেসে মুভ করলে। লাভলু ভাই হয়তো একটু ব্যস্ত আছেন, উনি আবার সন্তানের বাবা হতে আছেন, অলরেডি একটা ছেলে আছে ওনার হয়তো, যতদূর জানি আর একটা সন্তান হবে। সো উনি একটু বিজি লাইফ লিড করতেছেন।
তার এই ব্যস্ততা শেষ হইলে আমরা নেক্সট উইকে শুরু করে দেব। আপনাদের কারো কিছু জানার আছে কিনা কোনো বিষয়ে? কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? প্রশ্ন ভাই আমার একটু করতে চাই। মানে ইনলাইন যে প্রপার্টি গুলো, হুম ট্যাগ গুলো যে ডিসপ্লে ইনলাইন হুম হুম। আর ডিসপ্লে ব্লক, এইটা সম্পর্কে আমার একটু কনফিউশন আছে। আর একটু যদি মানে এটা কখন আমরা ব্যবহার করব? আচ্ছা, আমরা কখন ব্যবহার করবো? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। মনে করেন যে এই যে H1 ট্যাগ, এটা তো ডিসপ্লে ব্লক, আমাদের এটা সম্পর্কে জানা হয়ে গেছে তাই না? জি H1, H1 এর আমি মনে করেন যে কালার দিয়ে দিলাম, H1 এর কালার দিয়ে দিলাম, কালার হচ্ছে আমরা ব্লু যেহেতু দিয়েছিলাম, ব্লুর উপর হয়তো এই কালারটা দেখা যাবে আশা করতেছি। তো এখন আমরা যদি আউটপুটে যাই, এই যে ওই কালারটা দেখা যাচ্ছে তাই না? খুব একটা বুঝতেও পারতেছেন না। ব্লুর উপর আমরা কালার দিলাম, এটা চেঞ্জ হয়েছে তাই না? দেখ, কালার চেঞ্জ হয়েছে। তো বিস্ক না দিয়ে রেড দিয়ে দিলাম, রেড দিয়ে দিয়েছেন, ঠিক আছে, রেডই দিলেন। তো জি এখন এই রেড কালারটা তো দিলেন, কিন্তু আপনি চাচ্ছেন এই এই দুইটা ওয়ার্ড হোয়াইট কালার হবে, দুইটা ওয়ার্ড হোয়াইট কালার হবে। এখন আপনি যদি হচ্ছে কোনো একটা ডিসপ্লে ব্লক ইউজ করেন তাহলে কি হয়ে যাবে? ডিসপ্লে ব্লক যদি ইউজ করেন তাহলে কি প্রবলেম হচ্ছে দেখেন। আর এটা রেড করি, ডিসপ্লে ব্লক যদি এটা ইউজ করি, এইটুকু মনে করেন ডিসপ্লে ব্লক কি ট্যাগ আছে, পি ট্যাগ আছে, আমাদের পি ট্যাগ দিলাম আমরা, ঠিক আছে, পি ট্যাগ আছে। আমি যদি রিলোড করি, কি ব্যাপার? 3 নাম্বারটা ও তো ভেঙে আচ্ছা, এই যে গেছে। লাস্টেরটাতে দিয়েছিলাম। তো এই দেখেন আমাদের কি হয়ে গেল, তিন লাইনে চলে আসছে না? জি কিন্তু আমি পি ট্যাগ কেন দিয়েছিলাম, পি ট্যাগটা দিয়েছিলাম আমি এটাতে আলাদা একটা কালার দিব, এই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে এটাতে আলাদা একটা কালার দিব। তো ডিসপ্লে ব্লক হওয়ার কারণে কি হচ্ছে, 3 লাইন হয়ে যাচ্ছে। এটা তো আমার উদ্দেশ্য, মানে এটা আমি চাচ্ছি না, চাচ্ছি যে এক লাইনে থাকবে, কিন্তু জাস্ট এইটুকুর কালার আলাদা হবে। তো এইটুকুর কালার যখন আলাদা করতে যাব তখন আমাদের এখানে লাগবে ডিসপ্লে ইনলাইন ওয়ালা কোনো ট্যাগ। তো এইরকম ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্যান ট্যাগটা ইউজ করি, ঠিক আছে? কারণ আই ট্যাগ ব্যবহার করলে কি হয়ে যাবে, লেখাটা বাঁকা হয়ে যাবে না আই ট্যাগে। জি জি বি ট্যাগ ইউজ করলে কি হবে, বোল্ড হয়ে যাবে। বাট বোল্ড আমি তো হবে। বোল্ডও চাচ্ছি না, বাঁকাও চাচ্ছি না, ইটালিকও চাচ্ছি না। আমি চাচ্ছি যে এমন একটা সিস্টেম, কারণ আমি তো এইচটিএমএল সিএসএস কিন্তু এমন কোনো ওয়ে নাই যে আপনি এই শব্দকে ধরে কালার চেঞ্জ করবেন। শব্দকে কিন্তু ধরা যায় না, বা কোনো লেখাকে ধরা যায় না, ধরা যায় কাকে, ট্যাগকে ধরা যায়। জি এখন এই স্প্যান দেওয়ার ফলে যেটা হচ্ছে যে এটা যেহেতু ইনলাইন ট্যাগ, এ কিন্তু লাইন আর ব্রেক করবে না, এ লাইন আর ব্রেক করবে না, এক লাইনেই থাকবে। এই দেখেন এক লাইনেই আছে। কিন্তু দেখেন এইখানে আমি আর একটা জিনিস পেয়ে গেলাম, আমি জাস্ট এইটুকু শব্দকে ধরতে পারতেছি। এই দেখেন জি আমি জি যদি এখন এটাকে ধরি, এই যে H1 এর মধ্যে, H1 এর ভিতরে ভিতরে যাইতে হলে একটা স্পেস, তারপরে স্প্যান ট্যাগ আছে, সেটাকে ধরে কালার করে দিলাম হোয়াইট। তো আমি যদি এখন আসি, এই দেখেন আমার এই এই যে মাঝখানে শব্দ দুইটা কি হোয়াইট হয়েছে। এই ঠিক কারণে আছে। আমাদের ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন প্রয়োজন হয়, ঠিক আছে? জি এটা ভাই। যদি মনে করেন এটা যদি মনে করেন যে এখানে পি ট্যাগে থাকতো, যদি পি ট্যাগে থাকতো তাহলে আমাকে কি করতে হতো, ডিসপ্লেটাকে চেঞ্জ করে নিতে হইতো। ডিসপ্লে ব্লক থেকে ডিসপ্লে ইনলাইন করতাম সিএসএস লিখে। তারপরে আমি এই কালার চেঞ্জ করতে চাচ্ছি নাকি লেখাটা বাঁকা করতে চাচ্ছি নাকি আন্ডারলাইন করতে চাচ্ছি, যে স্টাইল চাচ্ছি আমি সেই স্টাইলে দিতে পারতাম। এই হচ্ছে ডিসপ্লে ইনলাইন এবং ডিসপ্লে ব্লকের ইউজ কেস, ঠিক আছে? ক্লিয়ার তো জি এবার ভাই নাকি? বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। আপনার সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই প্র্যাকটিস করবেন অনেক বেশি বেশি। আহ সামনে তো ছুটি আছে, শুক্রবার ছুটি আছে সবারই কম বেশি। শুক্রবারের মধ্যে সবগুলো জিনিস কভার করে ফেলবেন।